So previous lecture থেকে কারো কোনো question থাকলে, I mean until till lecture 4, you can ask, or if you want to discuss anything. ওকে, যদি প্রিভিয়াস লেকচার থেকে কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি তোমাদেরকে লেকচার 5 এর একটু রিভিউ দিই নাকি? Then it will be easier for you when you will see the video. Okay, just 1 second. I will share the file first. Okay. So can you see the PowerPoint slide on your screen? Yes. Yes, sir. Okay. আচ্ছা, লেকচার 5 এটা খুবই ছোট, হ্যাঁ, ওইখানে তোমরা একটা ভিডিওই আছে, মেবি লাইক 18 or 20 minutes long, ছোট চ্যাপ্টার আর কি, হ্যাঁ এটা। আচ্ছা, এবং লেকচার 5 এ বাইসাবস্ট্রেট রিঅ্যাকশনস নিয়ে আলোচনা করা হয়েছে। সো বাইসাবস্ট্রেট রিঅ্যাকশন কি? আমরা যে আগের চ্যাপ্টারগুলোতে তোমার যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন ডিরাইভ করলাম, সেগুলো ছিল কিন্তু মনোসাবস্ট্রেট রিঅ্যাকশন। একটা মানে সাবস্ট্রেট ছিল একটা আর কি, এবং আমরা ওই একটা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের ইফেক্ট দেখেছি রিঅ্যাকশন রেটের উপরে। ওকে, বাট অ্যাকচুয়ালি যত ধরনের বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয় এর বেশিরভাগই কিন্তু এর মানে বেশিরভাগই হচ্ছে বাইসাবস্ট্রেট টাইপ। বাইসাবস্ট্রেট টাইপ মানে যখন একের অধিক দুইটা সাবস্ট্রেট থাকে এবং দুইটা প্রোডাক্ট থাকে, সেই রিঅ্যাকশনগুলোকে বাইসাবস্ট্রেট রিঅ্যাকশন বলা হয়, যে রিঅ্যাকশনে সাবস্ট্রেট থাকে দুইটা এবং প্রোডাক্টও হয় দুইটা। ওকে, এই রিঅ্যাকশন কয়টা থাকতে পারে? সাবস্ট্রেট না স্যার, সাবস্ট্রেট তো দুটো বা তার বেশি থাকতে পারে। হ্যাঁ, এনজাইম কয়টা থাকতে পারে স্যার? একের অধিক? এনজাইম না, এনজাইম একটা, এনজাইম উইল বি ওয়ান। ওকে, আচ্ছা, দুইটা এনজাইম মিলে একটা পার্টিকুলার রিঅ্যাকশন ক্যাটালাইজ করে, একটা রিঅ্যাকশন একটা এনজাইমই ক্যাটালাইজ করে, ঠিক আছে? আচ্ছা, এই বাইসাবস্ট্রেট এই চ্যাপ্টারে বেসিক্যালি কি আমরা কোনো ইকুয়েশন ডিরাইভ করব না, ওই টাইপের কিছু করব না। আমরা জাস্ট হচ্ছে বাইসাবস্ট্রেট রিঅ্যাকশন গুলো কি এবং তাদের ক্যারেক্টারিস্টিক কি, ওকে, এই ব্যাপারে আলোচনা করবো কি না। এই বাইসাবস্ট্রেট রিঅ্যাকশনকে বাই বাই রিঅ্যাকশনও বলে অনেক সময়। কেন? মানে কয়টা সাবস্ট্রেট এবং কয়টা প্রোডাক্ট, এই নাম্বারের উপর বেস করে রিঅ্যাকশন গুলোকে নামকরণ করা যায়। ফর এক্সাম্পল, ধরো একটা রিঅ্যাকশনে একটা সাবস্ট্রেট আর তিনটা প্রোডাক্ট, ইন দ্যাট কেস ওই রিঅ্যাকশনের নাম হবে ইউনিটার রিঅ্যাকশন। ইউনি মিনস ওয়ান, টার মিনস থ্রি। ওকে, আবার ধরো যদি একটা সাবস্ট্রেট এবং দুইটা প্রোডাক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে ইউনি বাই রিঅ্যাকশন। ওকে, মানে যে দুইটা পার্ট থাকে এই বাই বাই বা ইউনিটার, এর প্রথম পার্টটা হচ্ছে মানে প্রথম নাম্বারটা কয়টা প্রোডাক্ট সাবস্ট্রেট আছে সেটা, আর পরেরটা হচ্ছে কয়টা প্রোডাক্ট আছে সেটা, ঠিক আছে? So around 60% of known biochemical reactions are bi-substrate reactions. And এই bi-substrate reaction এ মেইনলি যেটা ঘটে ফাংশনাল গ্রুপের ট্রান্সফার হয়। মানে যে ধরো যে দুইটা সাবস্ট্রেট থাকে, সেই দুইটা সাবস্ট্রেটের মধ্যে একটা ফাংশনাল গ্রুপের ট্রান্সফার হয়, মানে একটা সাবস্ট্রেট থেকে ফাংশনাল গ্রুপ আরেকটা সাবস্ট্রেটে ট্রান্সফার হয়। ওকে, ধরো এই এক্সাম্পল গুলো যদি দেখো, এগুলো হচ্ছে বাইসাবস্ট্রেট রিঅ্যাকশনের এক্সাম্পল। ফর এক্সাম্পল এটার ক্ষেত্রে, হ্যাঁ, ট্রিপসিন এনজাইম এই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করে আর কি। পলিপেপটাইড থেকে তোমার ধরো পলিপেপটাইড থেকে যে কার্বক্সিল গ্রুপটা থাকে আর কি, হ্যাঁ, কার্বক্সিল গ্রুপের ট্রান্সফার হয়। হ্যাঁ, যে কার্বক্সিল যে পোর্শনটা থাকে এই কার্বক্সিল গ্রুপটাকে হচ্ছে সে ট্রান্সফার করে। ঠিক আছে, দিস ইজ দ্য পলিপেপটাইড, পার্ট অফ দ্য পলিপেপটাইড, এন্ড water trypsin catalyze this reaction and this group get transferred, okay, to water actually.
ঠিক আছে, অথবা এই এক্সাম্পলটা, ইটস মোর ইজি টু আন্ডারস্ট্যান্ড, reaction between CH3CH2OH, ethanol and NAD. In this reaction, CH3CHO, this aldehyde is produced and NADH. জাস্ট কি হয়েছে যদি আমরা খেয়াল করি, জাস্ট এই হাইড্রোজেন গ্রুপটা, ইথানলের এই হাইড্রোজেন গ্রুপটা NAD তে ট্রান্সফার হয়েছে। ওকে, সো এটা একটা বাইসাবস্ট্রেট রিঅ্যাকশন, কারণ সাবস্ট্রেট দুইটা, প্রোডাক্ট দুইটা, and the only thing happens here, transfer of the functional group. Most of the bisubstrate reaction a functional group transfer হয়। ওকে, আচ্ছা, যত ধরনের বাইসাবস্ট্রেট রিঅ্যাকশন আছে এগুলোকে দুইটা গ্রুপে ভাগ করা যায়। একটা গ্রুপের নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনস and another group or type is double displacement reactions. আচ্ছা, so first sequential reaction. সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনে যেটা হয়, তোমার যে দুইটা সাবস্ট্রেট থাকে সেই দুইটা সাবস্ট্রেটকে প্রথমে এনজাইমের সাথে বাইন্ড করতে হবে। ওকে, তাহলে হচ্ছে সাবস্ট্রেট এনজাইমের একটা কমপ্লেক্স তৈরি হলো, এই কমপ্লেক্সটাকে টার্নারি কমপ্লেক্স বলে। ওকে, দেন প্রোডাক্ট তৈরি হবে আর কি। ঠিক আছে, মানে শুরুতেই এই সিকোয়েন্সিয়াল বাইসাবস্ট্রেট যে রিঅ্যাকশন গুলো, এগুলোর কন্ডিশন হচ্ছে প্রথমেই সাবস্ট্রেট দুইটার আগে এনজাইমের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে টার্নারি কমপ্লেক্স ফর্ম করবে, দেন ওখান থেকে হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে আর কি। ঠিক আছে, আবার এই সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন গুলোকে দুইটা সাব ক্লাসে ক্লাসিফাইড করা যায়। একটা সাব ক্লাসের নাম হচ্ছে অর্ডার্ড মেকানিজম, আর একটা হচ্ছে র্যান্ডম মেকানিজম। অর্ডার্ড মেকানিজমে যেটা ঘটে, যে ধরো এনজাইমের সাথে যে দুইটা সাবস্ট্রেট বাইন্ড করলো, এখানে একটা অর্ডার মেইনটেইন হবে, যে প্রথমে একটা সাবস্ট্রেট বাইন্ড করবে, তারপরে আরেকটা সাবস্ট্রেট বাইন্ড করবে, এবং তারপরে যে এই যে টার্নারি কমপ্লেক্স ফর্ম হলো, তারপরে যে প্রোডাক্ট তৈরি হবে, প্রথমে হচ্ছে একটা প্রোডাক্ট রিলিজ হবে, তারপরে আরেকটা প্রোডাক্ট রিলিজ হবে। এই এই জিনিসগুলো একটা অর্ডার মেইনটেইন করবে। ধরো একটা মডেলের মাধ্যমে এই জিনিস, এই নোটেশনটাকে রিপ্রেজেন্ট করা যায়। এই মডেলটা, দিস মডেল ওয়াজ প্রপোজড বাই W ক্লিল্যান্ড, দিস সায়েন্টিস্ট। ধরো এই দুইটা হচ্ছে সাবস্ট্রেট, হ্যাঁ, এ আর বি, আর পি আর কি হচ্ছে প্রোডাক্ট। তো সিকোয়েন্সিয়াল অর্ডার্ড বাইসাবস্ট্রেট রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা হবে, প্রথমে হচ্ছে একটা পার্টিকুলার সাবস্ট্রেট বাইন্ড করবে, এমন না যে প্রথমে বি বাইন্ড করবে, হ্যাঁ, প্রথমে হচ্ছে এই পার্টিকুলার এই এনজাইমের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার ফলে, আচ্ছা, এই রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে যেটা হয়, ধরো দুইটা সাবস্ট্রেট যদি একটা এনজাইমে বাইন্ড করতে চায়, তাহলে ওই এনজাইমে কিন্তু দুইটা সাবস্ট্রেটের জন্যই বাইন্ডিং সাইট লাগবে, রাইট? সো প্রথমেই দেখা যায় যে সেকেন্ড সাবস্ট্রেটটা, তার যে বাইন্ডিং সাইটটা এনজাইমে, সেটা অ্যাক্টিভ অবস্থায় থাকে না। ওকে, মানে যে ফ্রি এনজাইমে বি কখনো বাইন্ডিং করতে পারবে না, কারণ বি যেই বাইন্ডিং সাইটে গিয়ে বাইন্ড করবে, সেই বাইন্ডিং সাইটটা প্রপার কনফার্মেশনে থাকে না। ওকে, বা আমরা ইন জেনারেল বলতে পারি অ্যাক্টিভ অবস্থা থাকে না। সো প্রথমে হচ্ছে একটা সাবস্ট্রেট পার্টিকুলার একটা সাবস্ট্রেট এনজাইমের সাথে যখন বাইন্ড করে, তখন হচ্ছে সেটা এনজাইমের কনফার্মেশনে কিছু চেঞ্জ আনে, যার ফলে সেকেন্ড সাবস্ট্রেটের বাইন্ডিং সাইটটা অ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, তখন হচ্ছে সেকেন্ড সাবস্ট্রেটটা বাইন্ড করে এই যে একটা টার্নার কমপ্লেক্স তৈরি হয়ে হচ্ছে। ঠিক আছে, সো ইন বিটুইন যে ট্রানজিশন স্টেটের যে ট্রানজিয়েন্ট মলিকিউল, সেটা তৈরি হয়। দেন প্রোডাক্টের ক্ষেত্রেও একটা সিরিয়াল মেনটেন হবে, প্রথমে হচ্ছে একটা প্রোডাক্ট রিলিজ হবে, পার্টিকুলার প্রোডাক্ট, দেন আরেকটা প্রোডাক্ট রিলিজ হবে। ওকে, সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সিকুয়েন্সিয়াল অর্ডার্ড রিঅ্যাকশন। ওকে, এখানে হচ্ছে সিকুয়েন্সিয়াল অর্ডার্ড রিঅ্যাকশনের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে পাইরুভেট প্লাস NADH থেকে ল্যাকটেট আর NAD তৈরি হয় আর কি। And this reaction is catalyzed by lactate dehydrogenase enzyme. এবং আমরা যদি এই রিঅ্যাকশনটাকে এই মডেল অনুযায়ী রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটা এরকম হয়। এনজাইমের সাথে প্রথমে NADH বাইন্ড করে, NADH বেসিক্যালি এই রিঅ্যাকশনের একটা কোএনজাইম আর কি, হ্যাঁ। সো প্রথমে হচ্ছে NADH এনজাইমের সাথে বাইন্ড করার ফলে পাইরুভেট বাইন্ডিং সাইটটা, মানে এনজাইমের যে পাইরুভেট বাইন্ডিং সাইট আছে, সেটা অ্যাক্টিভেট হয়, পাইরুভেট তখন গিয়ে বাইন্ড করে আর কি। সো এই যে এনজাইম NADH পাইরুভেট, এই টার্নারি কমপ্লেক্সটা তৈরি হয়। দেন রিঅ্যাকশনের ফলে প্রথমে ল্যাকটেট হচ্ছে, মানে প্রথমে ল্যাকটেট তৈরি হয়, ল্যাকটেট হচ্ছে রিলিজ হয়, দেন
NADH রিলিজ হয়। ওকে, আচ্ছা, আর এই সিকোয়েন্সিয়াল যে আরেকটা ছিল, একটা তো সিকোয়েন্সিয়াল অর্ডার রিঅ্যাকশন, এটা আরেকটা ছিল কি জানি, সিকোয়েন্সিয়াল র্যান্ডম, রাইট? সিকোয়েন্সিয়াল র্যান্ডম রিঅ্যাকশন বা র্যান্ডম মেকানিজম। সিকোয়েন্সিয়াল র্যান্ডমের ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রেও প্রথমে এই ক্ষেত্রেও টার্নারি কমপ্লেক্স তৈরি হতে হবে। হ্যাঁ, মানে আগে দুইটা সাবস্ট্রেট এনজাইমের সাথে বাইন্ড করতে হবে, টার্নারি কমপ্লেক্স তৈরি হবে, তারপরে প্রোডাক্ট তৈরি হবে আর কি, মানে প্রোডাক্ট রিলিজ হবে। সিকোয়েন্সিয়ালের সাথে এটার ডিফারেন্স হচ্ছে, সিকোয়েন্সিয়ালে যেমন কোন সাবস্ট্রেটটা আগে বাইন্ড করবে, কোনটা পরে বাইন্ড করবে, কোন প্রোডাক্ট আগে রিলিজ হবে, কোনটা পরে রিলিজ হবে, এটা একটা অর্ডার মেনটেন করে। হ্যাঁ, কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে। কিন্তু এই র্যান্ডমের ক্ষেত্রে কোনো সিকোয়েন্স নেই। আগে এ সাবস্ট্রেট বাইন্ড করতে পারে, পরে বি, অথবা আগে বি পরে এ বাইন্ড করতে পারে। টার্নারি কমপ্লেক্স তৈরি হবে, তারপরে আগে প্রোডাক্ট পি রিলিজ হতে পারে, আবার আগে প্রোডাক্ট কিউ রিলিজ হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল র্যান্ডম রিঅ্যাকশনের একটা এক্সাম্পল। ক্রিয়েটিন আর এটিপি রিঅ্যাক্ট করে হচ্ছে ফসফোক্রিয়েটিন আর এডিপি তৈরি করে আর কি। ওকে, and this reaction is catalyzed by creatine kinase. Okay, sorry, I forgot to mention one thing. এই সবগুলো রিঅ্যাকশন যদি তোমরা খেয়াল করো, দেখবে একটা ফাংশনাল গ্রুপেরই কিন্তু খালি ট্রান্সফার হচ্ছে। ধরো এই সিকোয়েন্সিয়াল অর্ডার এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে তোমার কি ট্রান্সফার হয়, এই NADH থেকে হাইড্রোজেন আর পাইরুভেটে ট্রান্সফার হয়ে সেটা ল্যাকটেটে পরিণত হয়। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল র্যান্ডমের ক্ষেত্রে কিন্তু ওইটা একই। ধরো এই রিঅ্যাকশনটা যদি দেখো, ক্রিয়েটিন এটিপি, এটিপি থেকে একটা ফসফেট এই ক্রিয়েটিনে ট্রান্সফার হয়ে সেটাকে ফসফোক্রিয়েটিনে তৈরি করে। ওকে, আর হচ্ছে এটিপি থেকে যেটা একটা ফসফরাস চলে গেল, সে এডিপিতে পরিণত হয়, রাইট? ট্রাইফসফেট, ডাইফসফেট। আচ্ছা, এবং এই রিঅ্যাকশনটাকে যদি আমরা এই র্যান্ডম রিঅ্যাকশনের মডেলে সেট করি, তাহলে ব্যাপারটা হয় এরকম। এনজাইমের সাথে প্রথমে এটিপিও বাইন্ড করতে পারে, প্রথমে ক্রিয়েটিনও বাইন্ড করতে পারে। ওকে, আইদার ইজ ওকে। টার্নারি কমপ্লেক্স ফর্ম হবে, তারপর হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমে এডিপিও রিলিজ হতে পারে, প্রথমে ফসফোক্রিয়েটিনও রিলিজ হতে পারে। আচ্ছা, এখানে কথা হচ্ছে সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে কেন সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রথম সাবস্ট্রেটটা বাইন্ড না করলে সেকেন্ড সাবস্ট্রেটটা বাইন্ড করতেই পারবে না। প্রথম সাবস্ট্রেটটা বাইন্ড করার পর সেকেন্ড সাবস্ট্রেটের বাইন্ডিং, মানে সেকেন্ড সাবস্ট্রেটের জন্য যে বাইন্ডিং সাইটটা সেটা আর কি অ্যাক্টিভেট হয়। কিন্তু এই র্যান্ডমের ক্ষেত্রে এনজাইমের এই দুইটা বাইন্ডিং সাইটই ফাংশনাল থাকে, মানে অ্যাক্টিভ থাকে আর কি। ওকে, মানে একটা বাইন্ডিং সাইটের বাইন্ডিং আরেকটা বাইন্ডিং সাইটের বাইন্ডিং এ কোনো ইনফ্লুয়েন্স করে না। সো আইদার সাবস্ট্রেট ক্যান বাইন্ড ফার্স্ট উইথ দ্য এনজাইম। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে সিকোয়েন্সিয়াল র্যান্ডম রিঅ্যাকশন। এখন হচ্ছে দ্য লাস্ট টাইপ, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এটাকে পিং পং রিঅ্যাকশনও বলা হয়। ওকে, আচ্ছা, ডাবল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যে হয় তোমার, এগুলা কিন্তু সবই বাইসাবস্ট্রেট রিঅ্যাকশন। হ্যাঁ, ডাবল ডিসপ্লেসমেন্ট একটা বাইসাবস্ট্রেট রিঅ্যাকশন। সো এই ক্ষেত্রে যেটা হয়, ওই সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে যে ইয়াটা ছিল, তোমার শর্তটা ছিল যে টার্নারি কমপ্লেক্স ফর্ম হতে হবে, প্রথমেই দুইটা সাবস্ট্রেট বাইন্ড করতে হবে। ডাবল ডিসপ্লেসমেন্টে এই ব্যাপারটা নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রথমে ডাবল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে একটা সাবস্ট্রেট বাইন্ড করে এনজাইমের সাথে, ঠিক আছে, তারপরে একটা প্রোডাক্ট রিলিজ হয়, দেন সেকেন্ড সাবস্ট্রেটটা বাইন্ড করে, দেন আরেকটা প্রোডাক্ট রিলিজ হয়। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে একটা ব্যাপার ঘটে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের একটা ডিফাইন্ড ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হচ্ছে এই রিঅ্যাকশন হওয়ার সময় এনজাইমের একটা টেম্পোরারি মডিফিকেশন ঘটে। টেম্পোরারি মডিফিকেশন কিন্তু, হ্যাঁ, টেম্পোরারি মডিফিকেশন ঘটে যে অবস্থা দ্বারা, সেটাকে আমরা এনজাইম ইন্টারমিডিয়েট। ওকে, সো রিঅ্যাকশনের সময় একটা এনজাইম ইন্টারমিডিয়েট তৈরি হয়, রিঅ্যাকশনের শেষে এনজাইম আবার তার অরিজিনাল ফর্মে চলে যায়। আমরা একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হবে। ধরো এই এক্সাম্পলটা, এটা একটা, এই মানে দিস রিঅ্যাকশন অকার্স ফলোইং দ্য ডাবল ডিসপ্লেসমেন্ট মেকানিজম, অ্যাসপার্টেট আলফা কিটো গ্লুটারেট। ওকে, থেকে রিঅ্যাকশন করে গ্লুটামেট আর
অক্সালো অ্যাসিডেট তৈরি হয়। ওকে, আমরা যদি এই রিঅ্যাকশনটাকে মডেল অনুযায়ী দেখি তাহলে দাঁড়াবে এটা এনজাইমের সাথে। আচ্ছা, এই রিঅ্যাকশনের এনজাইম হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেজ আর কি, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, একটা অ্যামাইনো গ্রুপের ট্রান্সফার ঘটে আর কি। এনজাইমের সাথে প্রথমে অ্যাসপার্টেট বাইন্ড করলো, বাইন্ড করার পরে এই অ্যাসপার্টেটের থেকে একটা অ্যামাইনো গ্রুপ এনজাইমের সাথে গিয়ে বাইন্ড হয়। হ্যাঁ, বাইন্ড হয়ে অ্যাসপার্টেট হচ্ছে অ্যামাইনো গ্রুপ লুজ করে অক্সালো অ্যাসিটেটে পরিণত হয়, সেটা রিলিজ হয়ে যায়। আর এই এনজাইম অ্যামাইনো গ্রুপের একটা কি, এটা একটা এনজাইম ইন্টারমিডিয়েট আর কি। হ্যাঁ, এনজাইমটা টেম্পোরারি মডিফিকেশন ঘটে কারণ তার সাথে অ্যামাইনো গ্রুপ বাইন্ড করেছে। ওকে, দেন দ্য সেকেন্ড সাবস্ট্রেট comes and bind with this temporarily modified enzyme. বাইন্ড করার পরে এই এনজাইমের সাথে যে টেম্পোরারি মডিফিকেশনের সময় যে অ্যামাইনো গ্রুপটা বাইন্ড করেছিল সেটা হচ্ছে এই সেকেন্ড সাবস্ট্রেটের মধ্যে ট্রান্সফার হয় আর কি। ট্রান্সফার হয়ে এই আলফা বিটা গ্লুটারেট থেকে গ্লুটামেট তৈরি হলো, সে রিলিজ হয়ে গেল, এনজাইম আবার আগের অবস্থায় ফ্রি হয়ে আসলো। ওকে, আচ্ছা, এই রিঅ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু মানে আমরা কি যে শুরুতে যে বলেছিলাম যে ওই বাইসাবস্ট্রেট, মোস্ট অফ দা বাইসাবস্ট্রেট রিঅ্যাকশনে কি হয়, ফাংশনাল গ্রুপের ট্রান্সফার হয়। হ্যাঁ, এই ডাবল ডিসপ্লেসমেন্টে কিন্তু ফাংশনাল গ্রুপের ট্রান্সফার হয়েছে, রাইট? আলটিমেটলি কি অ্যামাইনো গ্রুপটা অ্যাসপার্টেট থেকে মানে ট্রান্সফার হয়ে এই ফাইনাল প্রোডাক্টে গেছে আর কি। হ্যাঁ, কিন্তু এই ট্রান্সফারটা কিন্তু মানে যেটা হয় যে অ্যাসপার্টেট থেকে আসলে অ্যামাইনো গ্রুপটা তো এই সেকেন্ড যে সাবস্ট্রেটটা এইটাতে ট্রান্সফার হয় নাকি হয়েছে আর কি। এখন এইখানে কিন্তু মানে এই ট্রান্সফারটা অন্যান্য রিঅ্যাকশনের ক্ষেত্রে ট্রান্সফারটা ধরে এক স্টেপেই হয়ে গেল, সরাসরি এক সাবস্ট্রেট থেকে আরেক সাবস্ট্রেটে ট্রান্সফার হয়ে যায়। এনজাইম জাস্ট হচ্ছে এই ট্রান্সফারটাকে ফ্যাসিলিটেট করে আর কি, ওই গ্রুপটা এনজাইমের সাথে কখনো বাইন্ড করে না। কিন্তু কিন্তু এটার ক্ষেত্রে প্রথমে মানে ডাবল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রথমে ফাংশনাল গ্রুপটা এনজাইমের সাথে বাইন্ড করলো, দেন এনজাইম থেকে আবার ওই সেকেন্ড সাবস্ট্রেটে ট্রান্সফার হয়। ঠিক আছে, দুই স্টেপে ট্রান্সফারটা হয় আর কি, এই জন্য এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট বলে। ওকে, বুঝা গেল ব্যাপারটা? জি স্যার। আর এটা হচ্ছে জাস্ট আরেকটা এক্সাম্পল আর কি। হ্যাঁ, ওই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের আর কি। তোমার ওই এটিপি আর কেটি রিঅ্যাকশন করে এখানে, এটিপি আর এই এনডিপি আর ডিএনডিপি। ওকে, এই নিউক্লিওসাইড রিঅ্যাকশন করে ডাইফসফেট নিউক্লিওসাইড, এই দুইটা হচ্ছে সাবস্ট্রেট, এই দুইটা হচ্ছে প্রোডাক্ট আর কি। সো প্রথমেই হচ্ছে এটিপি তার একটা ফসফেট গ্রুপ এনজাইমকে সাপ্লাই করে ট্রান্সফার করে আর কি। এই ফসফেট মানে ফসফেট গ্রুপটা এনজাইমের হিস্টিডিনের সাথে বাইন্ড করে, সো এটিপি হচ্ছে এডিপি হয়ে গেল, এই প্রোডাক্টটা রিলিজ হয়ে গেল। দেন এনজাইম হচ্ছে তার এই ফসফেট গ্রুপটা এই ডাইফসফেট নিউক্লিওসাইডে ট্রান্সফার করে সেটা হচ্ছে ট্রাইফসফেট হয়ে গেল আর কি। ওকে, প্রোডাক্ট রিলিজ হলো, পিং পং। That's why these reactions are sometimes called ping pong. আচ্ছা, এই ছিল এই চ্যাপ্টার, ছোটখাটো চ্যাপ্টার শেষ। আরো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার স্যার, ওই সিকোয়েন্সিয়াল অর্ডার আর র্যান্ডমের ক্ষেত্রে যে রিঅ্যাকশন যে হবে এখানে কি এনজাইমের স্পেসিফিসিটির কোনো রিলেশন আছে এই জিনিসটার সাথে? যেমন অর্ডারের ক্ষেত্রে বেশি স্পেসিফিক থাকবে এই ধরনের? না, ওই ব্যাপারটা ওরকম না, ওইটা তো আবার এনজাইম টু এনজাইম ভেরি করতেছে। ব্যাপারটা এরকম না যে ওই সিকোয়েন্সিয়াল মানে ইয়ের ক্ষেত্রে কি অর্ডারের ক্ষেত্রে বেশি স্পেসিফিক বা র্যান্ডমের ক্ষেত্রে কম, ব্যাপারটা এরকম না। এটা আসলে ওই এনজাইম আর সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, এটা জাস্ট বলতে পারো দ্য ওয়ে যেভাবে রিঅ্যাকশনটা হয় আর কি, স্টেপগুলো রিঅ্যাকশনের। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এই তোমার সাথে মিট কবে নিতে চাইছিলাম? তো 12 এ 12 তারিখ। 12 না? আমি কি তোমাদের সিলেবাস বলছিলাম নাকি?
লেকচার 5 থাকবে এটা বলছিলেন। স্যার এই লেকচারটা মেবি থাকবে এটা বলতে। আচ্ছা এই লেকচারটা থাকবে বলছিলাম না। আচ্ছা আমাদের কুইজে কোনটা ছিল লেকচার 1 and 2 না? জি স্যার। লেকচার 1 রিপিট করার দরকার নেই কুইজে, কি বলবো? লেকচার 1 আমরা বাদ দিয়ে দিই, একই জিনিস জি স্যার। বারবার করে কি করবো? হ্যাঁ, এটা ওয়েস্ট অফ টাইম, একই জিনিস বারবার পড়া। ওকে, দুইও যদি রাখি, দুই তো ছোট, 2 3 4 5 এ কম হয়ে যায় না সিলেবাস? স্যার এগুলো তো একটু কি বলে গোলমাল জিনিস, কেমিস্ট্রি ক্যালকুলেশনস ওয়ালা, একটু ছোট গোলমেলে হলেও না? কঠিন আছে। 4 নাম্বারটা অনেক বড় চাপ। কি বলো, 4 নম্বর বড় নাকি? 4 নম্বর কি ছিল? এনজাইম কাইনেটিক্স না? একটু বড়। আচ্ছা, স্লাইড সংখ্যা একটু বেশি না? ওকে, আচ্ছা দাঁড়াও, আমি আপাতত একটু গুগল ক্যালেন্ডারে লিখে রাখি, নাহলে আবার আমি না ভুলে যাবো কি সিলেবাস দিচ্ছিলাম, পরে কোশ্চেন করার পরে একটু বিপদ হয়ে যেতে পারে। তাহলে আচ্ছা আপাতত লিখে রাখি হচ্ছে লেকচার 2 ওকে। কোশ্চেনটা একটু বলেছিলাম না যে এমসিকিউ ট্রু ফলস আর হচ্ছে ওই রাইটিং টাইপ কোশ্চেন থাকে, তোমাদের অ্যানসার টাইপ করতে হবে গুগল, কিন্তু গুগল ফর্মটা তোমরা হচ্ছে বাক্সেই পাবা, আর এনাফ টাইম দেওয়া থাকবে। হ্যাঁ, স্যার you আপনি will যে get several hours। হ্যাঁ হ্যাঁ বলো। আপনি যে বলছিলেন ক্যালকুলেশনস দেখাইতে হবে, এটা কি ম্যান্ডেটরি? খালি অ্যান্সার লিখে দিলে কেমন হলো? স্যার ক্যালকুলেশন কম্পিউটারে কেমনে লিখবো? না, পুরোটা কিন্তু আমাকে দেখাতে হবে না, শুধু প্রথম লাইনটা দেখালেই হবে। প্রথম লাইন দেখানো তো অত কঠিন না, জাস্ট ভ্যালু গুলো বসাবা, ইউনিট গুলো বসার দরকার নেই। তাহলে তো স্যার ওই ক্যালকুলেশনটাই দেখানো যায়, ভ্যালু বসিয়ে অ্যান্সার লিখে দিব। হ্যাঁ, ওইটাই চাচ্ছি আর কি আমি, মানে তোমরা যদি ভ্যালু গুলো বসো আমি অ্যাটলিস্ট বুঝবো যে ঠিক জায়গায় ঠিক ভ্যালু বসাইছো কিনা। খালি অ্যান্সার লিখে দেবে তো ধরো বোঝার উপায় নেই। তোমাদের ইউনিট গুলো লিখতে হবে না, কারণ ইউনিট গুলো লিখতে টাইম লাগে, হ্যাঁ একটু বিরক্তি করে। জাস্ট ভ্যালু গুলো বসাই, প্রথম লাইনে ভ্যালু গুলো বসাই দিয়ে মানে ইয়ে করে দিলেই হবে। আচ্ছা আর স্যার। আমাদের অল্টারনেটিভ কোনো কোশ্চেন থাকবে না, নাকি যতটা কোশ্চেন থাকবে সবগুলো অ্যান্সার করতে হবে? এই যতটা কোশ্চেন থাকবে সবগুলোই অ্যান্সার করতে হবে। আচ্ছা। ওপেন বুক পরীক্ষা দিবা বা অল্টারনেট দিয়ে কি করবো? হ্যাঁ, এগুলা কিন্তু ওপেন বুক টাইপের এক্সাম না, কারণ তোমাদের কাছে তো সবই আছে। এই, তোমাদের কাছে ইন্টারনেট আছে, স্লাইড লাইট বই খাতা সবই তো আছে। ওপেন বুকের এক্সামের কিন্তু উদ্দেশ্যই থাকে এরকম যে তোমরা দেখেই লিখবা, কিন্তু একটু ঘাটাঘাটি করে লিখবা। ওই ঘাটাঘাটি করার সময় অনেক কিছু শেখা হয়ে যায়। স্যার টাইম কতটুকু দিবেন এক্সামের জন্য? আচ্ছা, এখনো সিদ্ধান্ত নেইনি, তবে এনাফ টাইম দেওয়া থাকবে। হ্যাঁ, মোর দেন এনাফ টাইম দেওয়া থাকবে। আমি তোমাদেরকে জানাই দেবো আর কি টাইমের ব্যাপারটা, তবে ওরি হওয়ার কোনো কারণ নেই। ইউ উইল গেট মোর দেন এনাফ টাইম। মানে একটা উইন্ডো দেওয়া থাকবে, ধরো কয়েক ঘন্টা, যে এর মধ্যে যে কোনো এক সময় দিবা আর কি। টাইমড এক্সাম নেবো কিনা এটা না আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। টাইম এক্সাম তো তোমরা মনে হয় দিয়েছো না, জানো তো না টাইম এক্সাম কিভাবে হয়? জি স্যার। ওকে, মানে উইন্ডো দেওয়া থাকবে, আর উইন্ডোর পরে টাইম দিব কিনা এটা আমি না এখনো সিদ্ধান্ত নিইনি, সো এখন ওই মুহূর্তে বলতে পারতেছি না। সিদ্ধান্ত নিয়ে নেই, তারপরে জানাবো আর কি। স্যার হয় কি স্যার, ওই যে উপরে যে ঘড়িটা থাকে ওই হ্যাঁ, টাইমারটা দেখলে প্যানিক হয়ে যায়, প্যানিক করতে করতে প্যাচ লাগায় দিই আনসার করার সময়। আচ্ছা প্যানিক হয়ে যাবে না, আমি এখনো সিদ্ধান্ত নিইনি টাইম দিব কিনা। হ্যাঁ, যদি আমি টাইম দিও, ওই এনাফ টাইম দেওয়া থাকবে। ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট মেবি, আই মিন রাইটিং স্পিড অফ সাম অফ ইউ ইজ স্লো, ইটস ওকে।
টাইপিং স্পিড অনেকেরই স্লো থাকতে পারে, একসময় আমারও স্লো ছিল আর কি। তবে তোমরা না এই আস্তে আস্তে একটা জিনিস একটু মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাও, একটু আয়ত্ত করো, কারণ এই টাইপিংই করতে হবে। লিখবার কয়েকদিন, এই গ্রাজুয়েশন শেষ করার পর তো আর লেখালেখি সব কোনোদিনও করবে না, এই সবকিছুই করতে হবে এই কম্পিউটারে বসে, হ্যাঁ টাইপ টাইপ করেই সবকিছু করতে হবে। সো ইটস বেটার যে প্র্যাকটিস করে করে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাও আর কি। আচ্ছা, এটা তো সহজ চ্যাপ্টার ছিল। আগের চ্যাপ্টার গুলো থেকে কারো কোনো কোয়েরি আছে নাকি? যে কোনো চ্যাপ্টার থেকে কোয়েরি ইজ ওকে, ইভেন ফ্রম দ্য ফার্স্ট লেকচার, নো প্রবলেম। ওর এই চ্যাপ্টারের বাইরেও যদি তোমরা কোনো কিছু নিয়ে ডিসকাস করতে চাও, ইউ আর অলসো ওয়েলকাম। স্যার আমাদের কি মাইক্রোবায়োলজির নিউ সিলেবাস পাওয়ার কোনো স্কোপ আছে? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে ডিপেন্ড করতেছে ইউজিসির উপরে। নট অনলি মাইক্রোবায়োলজি, আমরা হচ্ছে মাইক্রোবায়োলজি বায়োটেক দুইটা সিলেবাসই নতুন মডিফাইড সিলেবাস হচ্ছে মানে সাবমিট করা হয়েছে আর কি। এখন আনটিল ইউজিসি অ্যাপ্রুভড আমরা আসলে কিছু করতে পারবো না আর কি। মানে আমরা তারপরে যেটা করতে পারি, আমরা হচ্ছে যে কোর্সে কিছুটা চেঞ্জ করতে পারি, যেটা আসলে করে অনেকেই করে না, প্রতি মাঝে মাঝে একটু কোর্সে চেঞ্জ করে। কিন্তু একদম একটা ধরো কি বলা যায়, মানে ভালো রকমের পরিবর্তন চাইলে করা যায় না আর কি। মানে ধরো আমি সিলেবাসটাই চেঞ্জ করে ফেলতে চাচ্ছি, নতুন কোর্স আনতে চাচ্ছি, আমরা কোনো কোর্স হয়তো বা একটু রিমুভ করতে চাচ্ছি বা অদল বদল করতে চাচ্ছি, সেক্ষেত্রে ইউজিসির অনুমতি লাগে। নতুন সিলেবাস, ওখানে তো স্যার দেখি অনেকগুলো কোর্স অ্যাড করা হচ্ছে স্যার। হ্যাঁ ওই মাইক্রোবায়োলজির নতুন সিলেবাসে আমরা বেশ কিছু কোর্স অ্যাড করেছি আর কি, বেশ কিছু কোর্স, নতুন নতুন কোর্স, এবং ওগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোর্স এবং ইন্টারেস্টিং কোর্স আর কি। মানে তোমরা থাকতে থাকতে যদি চেঞ্জ হয়ে যেত তাহলে খুব ভালো হতো আর কি। মানে ওই কোর্সগুলা নেওয়াটা ইম্পর্টেন্ট। ওই কোর্স স্পেশালি ধর আমরা পাবলিক হেলথের একটা কোর্স ইন্ট্রোডিউস করতেছি, তারপরে হচ্ছে সেল বায়োলজির একটা কোর্স ইন্ট্রোডিউস করতেছি, মেরিন রিসার্চ মাইক্রোবায়োলজি। মেথোডোলজি, হ্যাঁ মেরিন মাইক্রোবায়োলজি ইন্ট্রোডিউস করতেছি। স্যার মেডিকেলের ওটার সাথে কি ডায়াগনস্টিকও থাকবে নতুনটায়? হ্যাঁ মেডিকেল ডায়াগনস্টিক তো ধরো এগুলা কাইন্ড অফ রিলেটেড টাইপেরই জিনিসপাতি, তো এগুলো তো অলরেডি আছে সিলেবাসে, রাইট? তো এগুলো থাকবেই আর কি। নতুন এই তারপর কয়টা কোর্স চালু করাটা খুব দরকার আমাদের জন্য, স্পেশালি তোমার হচ্ছে মেরিন মাইক্রোবায়োলজি, পাবলিক হেলথ মাইক্রোবায়োলজি অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, আর হচ্ছে সেল বায়োলজি। এটা ওখানে খুবই স্যার দেখলাম কি দেখলাম, অ্যাডভান্সড মলিকুলার বায়োলজি। ওটা তো এখনো আছে অ্যাডভান্স মেডিকেল ও আচ্ছা স্যার, বায়ো ইনফরমেটিক্স এর নাকি ইন্ট্রোডাকশনারি একটা কোর্স খোলা হবে? হ্যাঁ ওই প্রপোজড একটা আর কি। বায়োইনফরমেটিক্স এখনো আছে, হ্যাঁ বিটি 417 না কি নাই জানি। তো আমরা একটা মানে আমরা একটু ডিফারেন্ট সিলেবাস চেঞ্জ করে ডিফারেন্টলি অফার করবো আর কি, একটু ডিফারেন্ট হবে আর কি। তাহলে কি স্যার ক্রেডিট সেম থাকবে এখন যেমন আছে? ক্রেডিট একটু বাড়বে, হ্যাঁ এখন তো 136 ক্রেডিট, আন্ডারগ্রেড আসলে 140 উপরে হলে একটু ভালো হয় আর কি। তো আমরা ক্রেডিট একটু বাড়াবো হয়তো বা 4 ক্রেডিটের মতো, 136 এর বদলে ক্রেডিটটা 140 হওয়াটা বেটার আর কি। আচ্ছা। দেখা যাক মানে এই প্যান্ডেমিকটা অনেক কিছু না উলট পালট করে দিছে। তারপর ছিল মেবি স্যার মাইকোলজি। ইয়া মাইকোলজিটা থাকাটা খুব নেসেসারি, কেননা এই আই ডোন্ট নো, মানে আমার ইউজুয়ালি মাইকোলজি মোটামুটি
ওই মাইক্রোবায়োলজির আন্ডারগ্রেড সিলেবাসে মাইক্রোলজিটা থাকে। কঠিন সাবজেক্ট মাইক্রোলজি, খুবই মানে ভেরি টাফ কোর্স, তারপর অ্যাটলিস্ট থাকা তো উচিত আর কি। এখন কি স্যার রিসেন্ট মানে কারেন্ট কারিকুলামে কি স্যার আছে প্যারাসাইটোলজি? ওই যে তোমাদের যে মেডিকেল মাইক্রোবায়োলজি ওইখানেই তো ইয়ার ব্যাপার না, প্যারাসাইটোলজি একটা পার্ট হিসেবে মনে হয় পড়ানো হয়, আমি সিলেবাসটা দেখিনি আর কি। বেসিক্যালি তো তাহলে স্যার প্যারাসাইটোলজিটা প্রোটোজোন ডিজিজ গুলো নিয়ে আর কি ইয়ে করা হয়। হ্যাঁ, তাহলে স্যার মাইকোলজি যদি স্যার একটা সেপারেট কোর্স খোলা হতে পারে স্যার, প্যারাসাইটোলজি কেন না? কারণ স্যার ইমিউনোলজিও কিন্তু কোর্স আছে। না, ইমিউনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট কোর্স, কি বলে পোলাপল। কারণ দুনিয়ার বেশিরভাগ জায়গায় মাইক্রোবায়োলজি সাবজেক্টের নাম হচ্ছে মাইক্রোবায়োলজি আর ইমিউনোলজি। প্যারাসাইটোলজির জন্য আলাদা কোর্স আসলে আন্ডারগ্রেডে খোলাটা অত নেসেসারি না আর কি। ওটা হচ্ছে আচ্ছা মেডিকেল মাইক্রোবায়োলজি যে পার্টটা থেকে সেটা আমার, বাট মাইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ মাইকোলজিতে কিন্তু শুধু ডিজিজের ব্যাপার না, ওখানে এখন এই মাইকোলজিতে কি পড়া হয়, আমরা ফাঞ্জি নিয়ে পড়ি না? ইয়েস স্যার। কমার্শিয়ালি ফাঞ্জি আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা সারাক্ষণ ব্যাকটেরিয়া করতে থাকি আর কি, ব্যাকটেরিয়া ভাইরাস করি ঠিকই, তুমি যদি খেয়াল করে দেখো প্রচুর কমার্শিয়াল প্রোডাক্ট কিন্তু ফাঞ্জি দিয়ে তৈরি করা হয়, রাইট? ইস্ট যে বলি, ইস্ট আসলে ফাঞ্জি। তো তারপর মাইকোলজির ব্যাপারে একটা প্রপার আইডিয়া থাকা ভালো। আরেকটা কোর্স নাকি স্যার প্রপোজ করা হয়েছে, অনকোলজি। অনকোলজি এখনো মানে অনকোলজির জিনিস মানে কি বলা যায়, কন্টেন্ট এখনো অলরেডি পড়ানো হয় আর কি। তা আমরা একটা সেপারেট কোর্স চাচ্ছি। তো অনকোলজি কোর্সটা এখনই আছে, আবার অফার আবার কি, সরি অনকোলজি কোর্সটা এখনই আছে, ইটস অলরেডি দেয়ার। নতুন সিলেবাসে আসলে আমরা যেটা করেছি, মানে এখন এক্সিস্টিং সিলেবাসে বেশ কিছু রিপিটেশন আছে কোর্স টু কোর্স। তো আমরা যেটা চেষ্টা করছি যে রিপিটেশন সব বের করে দিতে আর কি, যে রিপিটেশন থাকবে না, এবং রিপিটেশনের বদলে নতুন মানে নতুন জিনিস অ্যাড হবে, নতুন কন্টেন্ট অ্যাড হবে, আর নতুন কোর্স চালু হবে। এই যে স্যার রিপিটেশনের কথা শুনে মনে পড়লো যে স্যার বিসিএস 202 তে স্যার ইয়ে করতেছি মানে কাইনেটিক্স করতেছি, আবার 102 তেও স্যার কাইনেটিক্স পড়াচ্ছে, সেম জিনিস। ইয়া, তো রিপিটেশন গুলো একটু ইয়া করে দেওয়া হবে আর কি। তবে অনটুতে তো মানে কাইনেটিক্স কি তোমরা এত মানে ব্রডলি পড়ো, একটু কম না? কই স্যার কালকে দেখলাম তো স্যার, মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা ছিল, মেবি লাইন ওয়েভার বার্কের ইকুয়েশনটা ছিল না। ও আচ্ছা, মাইকেলিস মেন্টিন ছিল। হ্যাঁ ওকে। স্যার, এগুলো ছাড়া স্যার সব সবগুলোই ছিল। ওখানে মেবি হয়তো একটা পার্টিকুলার কোর্স থাকবে, মানে পার্টিকুলার একটা চ্যাপ্টার থাকবে, এটা তো সম্পূর্ণই কোর্স। পরের চ্যাপ্টার গুলোতে আবার বেশ ডিফারেন্স আছে, হ্যাঁ শুরুর দিকে একটু রিপিটেশন আছে। এই ধরনের রিপিটেশন মানে শুধু এই কোর্সে নেই, অনেক কোর্সই আছে তোমার। তো এই রিপিটেশন গুলো আসলে অ্যাভয়েড করাই ভালো আর কি। সো নতুন সিলেবাসে আমরা এই কাজটাই করছি, যে রিপিটেশন গুলো ইয়ে করে দিচ্ছি আর কি। দেখা যাক কবে আপলোড হয় আর কি। আর ইটস ওকে। একটা জিনিস মনে রাখো কি, যে আন্ডার গ্রেডের সিলেবাসে কোর্স নাই এর মানে কিন্তু এই না যে মানে আমরা এটা নিয়ে পরে কাজ করতে পারবো না। আমি সবসময় আমার নিজের এক্সাম্পলই কিন্তু দিই। ধরো আমি হচ্ছে মানে আফটার মাই মাস্টার্স, আমি মাস্টার্স শেষ করছি, আমার তো সেশন ছিল তো 2010-এর মাঝামাঝিতে শেষ হয়েছে আর কি। আমি মাস্টার্সের পরে কিন্তু জব করছি অ্যাসিডি রেভিতে, এবং আমি কাজ করছি পাবলিক হেলথ মাইক্রোবায়োলজি ফিল্ডে। পাবলিক হেলথ মাইক্রোবায়োলজি কিন্তু আমার অনার্স মাস্টার্স কখনোই ছিল না। ওকে। এবং আমি পিএইচডি করছি কিসে, পিএইচডি করছি হচ্ছে যে এটা তো কমপ্লিটলি সেল বায়োলজি, ডেভেলপমেন্টাল বায়োলজিতে করছি। এই জিনিস আমার কখনোই ছিল না, মানে এই জিনিস না আমি হচ্ছে আমার আন্ডারগ্রেডে ছিল, না মাস্টার্সে ছিল, না আমি জব করেছি ওই লাইনে, বাট পিএইচডি আমি ঠিকই করছি অন্য লাইনে। ওকে। তো এই জাস্ট কোর্স দিয়ে না কিছু হয় না আর কি, যে ওকে আমাদের আন্ডারগ্রেডে এই কোর্স ছিল, মানে এই কোর্স ছিল না তো আমি এটা নিয়ে পরে কাজ করতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। সবই রিলেটেড ব্যাপার সব। হ্যাঁ স্যার শুনলাম মানে প্রপোজড সিলেবাসে নাকি স্যার সেল বায়োলজির কোর্স গুলো আপনার ডিজাইন করা। ওই কাইন্ড অফ সেল বায়োলজি এগুলো সিলেবাস, তো মানে সিলেবাস ডিজাইন করা এমন ডিফিকাল্ট কিছু না। কারণ যেটা হয় যে যখন তুমি একটা সিলেবাস ডিজাইন করবা,
কমপ্লিট অ্যাভারেজ মানে ভিন্ন টাইপ জিনিস আসলে দেওয়া যায় না। তোমার কোর্সের সিলেবাস সবসময় একটু কনসিস্টেন্ট হওয়া উচিত আদার্স ইউনিভার্সিটি সিলেবাসের সাথে আর কি, মানে এটা কনফিউশন তৈরি করে আর কি। কারণ ধরো ধরো তুমি ফর এক্সাম্পল তুমি হচ্ছে কাউকে বললো যে কোনো মানে ধরো কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সময় বলে এই কোর্সটা আমার ছিল, কোর্সের নাম দেখে কিন্তু তারা একটা গেস করে নেবে যে এই কোর্সে কি কি কন্টেন্ট থাকতে পারে। তো সিলেবাস করা এমন এমন ডিফিকাল্ট কিছু না আর কি। হ্যাঁ, ইজি টু ডু। না তারপর স্যার অনেক সময় কোর্সের নাম দেখলেও স্যার পড়ার ইন্টারেস্ট হয় যে ইয়ে আছে মানে অনেকগুলো তবে সেল বায়োলজিটা না খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেল বায়োলজিতে কিছুই তোমরা পড়ো না ব্যাপারটা কিন্তু এরকম না, সেল বায়োলজির অনেক কিছুই তোমরা অলরেডি পড়ো। ওকে, সেলের অনেক কিছুই তোমরা অলরেডি পড়ো, স্পেশালি ওই যে বিভিন্ন পাথওয়েজ গুলা যেটা সিগন্যাল ট্রানজাকশনের পাথওয়েজ যেগুলো তোমাদের আছে সেগুলো কোর্সে আছে। কিন্তু আলাদা কোর্স থাকাটা নেসেসারি কেন, কারণ আলটিমেটলি কিন্তু সেল নিয়ে প্রচুর কাজ করতে হবে। তোমরা যে এই মাইক্রোবায়োলজির ব্যাকগ্রাউন্ডের হও বা ওই বায়োটেকের ব্যাকগ্রাউন্ড হও, সেল নিয়ে তোমাদের অলওয়েজ কাজ করতে হবে। তো সেলের ব্যাপারে খুব ভালো একটা আইডিয়া থাকাটা নেসেসারি। ওকে, তো এই জন্য এই কোর্সটা থাকা তো মানে আলাদা একটা কোর্স থাকা উচিত। দেখা যাক কি হয়, হয়ে যাবে, অসুবিধা। স্যার ব্র্যাক থেকে দুইটা ডাবল মেজর করার জন্য কি কোনো রুল আছে বা কিছু আছে তো। কোন কোর্স মানে কিসে ডাবল মেজর করতে যাচ্ছে? স্যার মাইক্রোবায়োলজি স্টুডেন্ট তো অবভিয়াসলি বায়োটেকনোলজিতেই করতে পারবে, আর বায়োটেকনোলজিটা মাইক্রোবায়োলজিতে মানে কম ক্রেডিটের ক্ষেত্রে আর কি। না, ডাবল মেজর তো করা যায়, অনেকে করে তো। হ্যাঁ স্যার, এখানে যেমন বেনিফিটটা হলো গিয়ে যে আমাদের জাস্ট টোটাল ক্রেডিট কমপ্লিট করার পর 15 ক্রেডিট বাড়িয়ে ইয়ে করলে বায়োটেকনোলজি ডাবল মেজর হয়ে যায়। ওকে, আচ্ছা, তোমার এই ব্যাপারে আমি কিছু বলতেছি, একটু পরে বলি। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, কারো আর কোনো কোয়েরি নাই না কোনো মানে আগের লেকচার বা এই লেকচার নিয়ে? যে বাই দ্য ওয়ে, ধরো আমি কোনো কিছু নিয়ে ধরো কারোর সাথে এখানে আলোচনা করতেছি, তোমরা কিন্তু ডেফিনেটলি ইউ ক্যান ইন্টারফেয়ার এনি টাইম। হ্যাঁ, ইন্টারফেয়ার করতে কোনো সমস্যা নেই।